বৃহস্পতিবার রাজ্যসভায় মহাবিতর্ক, বন্দে মাতরম বিল নিয়ে বিতর্ক। সেই মহাবিতর্ক আমরা দেখেছি। বৃহস্পতিবার রাজ্যসভায় মহাবিতর্ক, বন্দে মাতরম ও নির্বাচনী সংস্কার নিয়ে চর্চা। বিরোধী পক্ষে প্রথম বক্তা মল্লিকার্জুন খার্গে দিতে পারে মোদি শাহের বক্তব্যের জবাব। বৃহস্পতিবার রাজ্যসভায় মহাবিতর্ক, বন্দে মাতরম ও নির্বাচনী সংস্কার নিয়ে চর্চা। বিরোধী পক্ষে প্রথম বক্তা মল্লিকার্জুন খার্গে দিতে পারে মোদি শাহের বক্তব্যের জবাব। বৃহস্পতিবার রাজ্যসভায় মহাবিতর্ক, বন্দে মাতরম ও নির্বাচনী সংস্কার নিয়ে চর্চা। বিরোধী পক্ষে প্রথম বক্তা মল্লিকার্জুন খার্গে দিতে পারে মোদি শাহের বক্তব্যের জবাব। বৃহস্পতিবার রাজ্যসভায় মহাবিতর্ক, বন্দে মাতরম ও নির্বাচনী সংস্কার নিয়ে চর্চা। বিরোধী পক্ষে প্রথম বক্তা মল্লিকার্জুন খার্গে দিতে পারে মোদি শাহের বক্তব্যের জবাবও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারও রাজ্যসভায় মহাবিতর্ক, কি জানা যাচ্ছে আশিস দা? দেখো, আজকে নিয়ে নবম দিনে পড়ল সংসদের শীতকালীন অধিবেশন। 1 ডিসেম্বর এই অধিবেশন শুরু হয়েছিল। এবারের অধিবেশনের সবথেকে বড় দিক হচ্ছে বন্দে মাতরম নিয়ে বিতর্ক এবং নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্ক। ইতিমধ্যেই লোকসভায় এই বিতর্কে দারুণ উত্তাপ সঞ্চারিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতে চেয়েছেন যে বন্দে মাতরমকে তোষণের জন্য কাটছাঁট করেছিল কংগ্রেস অন্যদিকে বলতে চেয়েছে যে সমস্ত ভারতের পক্ষে গ্রহণযোগ্য অংশটুকুকেই জাতীয় সঙ্গীত করা হয়। যদি কোনো আগে থেকে লেখা কবিতা বা গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিতে হয় বা রাষ্ট্রীয় সঙ্গীতের মর্যাদা দিতে হয়, তাহলে এভাবেই করে নিতে হয়, তাকে একটু ঠিক করে নিতে হয়। এটা কংগ্রেস বারবার বলেছে। এমনকি আমরা যেটা দেখেছি যে মুসলিম এমপিরা এই প্রশ্ন তুলেছেন যে কিভাবে বন্দে মাতরম সঙ্গীতকে দেশপ্রেমের সঙ্গে যুক্ত করা যায়। কেননা আমরা জানি যে আনন্দমঠ যে উপন্যাস, যেখানে তিনি বন্দে মাতরমের পুরো অংশটা, পুরো কবিতাটি বা গানটি তিনি ব্যবহার করেছিলেন, যদিও বন্দে মাতরম তিনি লিখেছিলেন তার কিছুটা আগে, পুরোটা না হলেও হয়তো খানিকটা আগে লিখেছিলেন। সেখানে এমন ধরনের স্তবক আছে, এমন ধরনের লাইন আছে যেখানে হিন্দু দেবী বা হিন্দু দেবতাদের প্রতীক সেই লাইনগুলোতে ব্যবহার করা হয়েছে বলে মনে করা যেতে পারে। সেই কারণে এটা নিয়ে আপত্তি ওঠে পরাধীন ভারতে, এবং তখন বন্দে মাতরমের একটা অংশ বাদ দিয়ে বাকিটুকু কংগ্রেস অধিবেশনে গাওয়া হয়, পরে সেটাই রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে দাঁড়ায়। এই যে বক্তব্য, বিরোধীদের ধর্মনিরপেক্ষতার পক্ষে বক্তব্য, তাকে একেবারে নস্যাৎ করে দিয়ে মোদি, অমিত শাহ তারা একটা তীব্র সাম্প্রদায়িক তাস খেলতে চাইছেন। নির্বাচনী সংস্কার নিয়েও 5টি প্রধান প্রশ্ন রাহুল গান্ধী করেছেন। সরকার পক্ষের দিকে পঞ্চবাণ নিক্ষেপ করেছেন রাহুল গান্ধী। তার মধ্যে সবথেকে শক্তিশালী বলা যেতে পারে ব্রহ্মাস্ত্র হচ্ছে এই যে নির্বাচন কমিশনার নিয়োগের যে প্যানেল, যে কমিটিতে এতকাল থাকতেন প্রধানমন্ত্রী, সংসদে বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা এবং দেশের প্রধান বিচারপতি, কেন আইন বদল করে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী এবং অপর একজন ক্যাবিনেট মিনিস্টারকে নিয়ে প্যানেল গঠন করা হলো, যার ফলে 3 জনের প্যানেলে 2 জন হয়ে যাচ্ছে সরকার পক্ষের লোক। ফলে বিরোধী পক্ষের যিনি আছেন, বিরোধী দলের নেতা,
তার যা মতই থাক না কেন তার কোনো গুরুত্বই থাকছে না, তিনি 2-1 ভোটে হেরে যাবেন। এই যে বক্তব্য রাহুল গান্ধী রেখেছেন, এটা সরাসরি কেন্দ্রীয় সরকারের করা একটি আইনকে চ্যালেঞ্জ করেছে এবং তা নিয়ে যথেষ্ট উত্তাপ সঞ্চারিত হয়েছিল সংসদের নিম্ন কক্ষে। আজকে নবম দিন সংসদের শীত অধিবেশনের, আজকে শুরু হচ্ছে সেই বিতর্ক, বন্দে মাতরম বিতর্ক এবং নির্বাচনী সংস্কারকে সামনে রেখে এসআইআর বিতর্ক আজকে শুরু হচ্ছে। যেটা জানা যাচ্ছে একটু পরে অধিবেশন শুরু হয়ে যাবে এবং প্রথম বক্তৃতা বিরোধী পক্ষের তরফে প্রথম বক্তৃতা করবেন মল্লিকার্জুন খাড়গে। 83 বছর বয়স্ক কংগ্রেসের সভাপতি এই নেতা, তিনি হয়তো তার স্মৃতিতে তুলে আনবেন বহু পুরনো দিনের কথা, স্বাধীনতার উষালগ্নের কথা, তখন কীরকম বিতর্ক হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভায়, সেসব প্রসঙ্গ তুলে আনতে পারেন মল্লিকার্জুন খাড়গে এবং তার কি জবাব শাসক পক্ষ দেয় সেটাও আমরা নজর রাখব। সব মিলিয়ে আজকে রাজ্যসভা কিন্তু জমজমাট, মহাবিতর্ক শুরু হতে চলেছে। বন্দে মাতরম নিয়ে মহাবিতর্ক, নির্বাচনী সংস্কার নিয়ে মহাবিতর্ক এবং সেখানে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ তাদের অস্ত্রে শান দিচ্ছেন, কিভাবে একে অপরকে কুপকাত করবেন সেটা সেই জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা রাজ্যসভায় প্রধান ঘটনা নিশ্চয়ই আমরা কলকাতা টিভিতে দেখাবো। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।